নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান আমাদের অবশ্যই করোনা সতর্কতা নিয়ে ডক্টরস প্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। শীতের প্রকোপ বাড়ছে, কারণ যেমনটা আবহাওয়া দপ্তর সূত্রের পূর্বাভাস ছিল যে ডিসেম্বরে মাঝামাঝি থেকেই শীতের প্রকোপ বাড়বে এবং সেক্ষেত্রে শীতের প্রকোপ আমরা দেখতে পাচ্ছি। এবং স্বাস্থ্য দপ্তরের তরফ থেকেও কিন্তু হুদ থেকেও এই চিন্তাটাই করা হয়েছিল যে যত শীতের প্রকোপ বাড়বে করোনার সংক্রমণ বাড়তে পারে। যদিও আমরা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই সম্প্রতি আজকেরই খবর যে লন্ডন ফেরত ফ্লাইটে কিন্তু কোভিড পজিটিভ বেশ কিছু যাত্রীদের পাওয়া গেছে, এটা আজকেরই খবর আপনাদের শোনালাম। আর সম্প্রতি এই এখন ভ্যাকসিন নিয়ে চিন্তাভাবনা, কবে আসবে ভ্যাকসিন, কি হবে, কতটা আমরা সুরক্ষিত থাকবো, তো সেটা নিয়ে চিন্তা রয়েছে। আমাদের আলোচনার জন্য আজকে একদম অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন ডক্টর সুপর্ণা ব্যানার্জিকে অনেক স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আর রয়েছেন আপনারা সরাসরি ওনার সঙ্গে যদি আপনাদের জিজ্ঞাসা থাকে এই প্রসঙ্গে ফোন করবেন 9062206209-এ। আবার বলছি 9062206209। প্রশ্ন করার আগে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি। এক হচ্ছে, সম্প্রতি কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ঘোষণা করেছেন যে যখনই ভ্যাকসিন আসবে, কোভ্যাক্সিন যখনই আসবে, তখনই কেরলের প্রতিটি মানুষকে অর্থাৎ কেরলবাসীকে তিনি বিনামূল্যে সেই ভ্যাকসিন দেবেন, এমন একটি ঘোষণা তিনি করেছেন। এ মাসের গোড়ার দিকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে খুব দ্রুতই কিন্তু ভ্যাকসিন আসতে চলেছে আমাদের কাছে এবং তাতে আমরা প্রত্যেকেই খুশি। এবং এর জন্য পুনের সিরাম বলুন, হায়দ্রাবাদের ভারত বায়োটেক বলুন, প্রত্যেকেই কিন্তু প্রস্তুতি নিতে শুরু করেছে। আর তার সঙ্গে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট যে ফান্ড রয়েছে তার যিনি প্রধান রয়েছেন তিনি হচ্ছেন কিরিল দিমিত্রেভ বলছেন যে ভারতের 4টে গুরুত্বপূর্ণ ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার সঙ্গে ইতিমধ্যেই তাদের কিন্তু সংযোগ হয়েছে, তাদের যোগাযোগ হয়েছে এবং 2021-এ তারা আশা করছেন যে রাশিয়া স্পুটনিক 5 ভ্যাকসিনের 30 কোটি ডোজ তৈরি করবে। সবই পজিটিভ নিউজ এই ভ্যাকসিন নিয়ে, কিন্তু আমাদের জানতে হবে এই ভ্যাকসিনটা কিভাবে আমাদের এই চেনটাকে ব্রেক করবে করোনার এবং কতটা আমরা সুস্থ হতে পারবো। আমরা প্রথম প্রশ্ন ডক্টর ব্যানার্জিকে এটাই, যে ভ্যাকসিনেশন এখনও শুরু হয়নি কিন্তু আশা রয়েছে দ্রুততার সঙ্গে আমরা সুস্থ হব, কতটা আমরা এতে লাভবান হতে পারি, কিভাবে? হ্যাঁ, ভ্যাকসিনে ডেফিনেটলি লাভবান হব, যেহেতু ভ্যাকসিনটা যখন দেওয়া হয় তার উদ্দেশ্য হচ্ছে খুব লো প্রোটেন্সিতে একটা ভাইরাস বা ভাইরাসের প্রোটিন আমাদের শরীরে ঢোকে, যার এগেনস্টে আমার বডি ইমিউনিটি বলে যে জিনিসটা তৈরি করে, সেটা দিয়ে আমি পরবর্তীকালে যখন বড় ডোজ ভাইরাস ইনফেকশন আসছে তখন আমি সেটাকে প্রিভেন্ট করতে পারবো। এটা হলো ভ্যাকসিনের উদ্দেশ্য। তো ডেফিনেটলি ভ্যাকসিনে তো আমাদের প্রোটেকশন পাওয়ার কথা, কিন্তু যেটা মানতে হবে যে কোনো ভ্যাকসিন কিন্তু স্পেশালি এই আরএনএ ভ্যাকসিন গুলো সেগুলো এমনি 100% প্রোটেকশন কখনো দেয় না। ঠিক আছে, এটা আপনি আপনাদের চ্যানেলে আগেও ডিসকাশন হয়েছে, আমি বলেছি যে ডেফিনেটলি প্রোটেকশন পাওয়া যাবে কিন্তু 100% প্রোটেকশন হয় না, তাই জন্য ওটা ফুল প্রুফ মেথড বলে কিছু নেই। আর একটা এই প্রসঙ্গে বলতে চাইবো যে এখন একটা নতুন করোনা স্ট্রেন ইংল্যান্ডে পৌঁছেছে, ইউকেতে, সেজন্যই আমাদের ফ্লাইটগুলো আবার সব বন্ধ করে দেওয়া হলো, বর্ডার বন্ধ করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, সেটা হচ্ছে করোনা ভাইরাসটা নিজে নিজে, এটা করোনা ভাইরাস না, যে কোনো আরএনএ ভাইরাসই নিজে নিজে তাদের মিউটেশন হয় এবং তাদের স্ট্রেনটা চেঞ্জ হয়, কিন্তু করোনা ভাইরাসটা অন্য সমস্ত ভাইরাসের চাইতে আলাদা, সেই জন্য এটাকে ম্যানমেড ভাইরাস বলা হচ্ছিল। যে এটা একটা অদ্ভুতভাবে প্রচন্ড অনেকগুলো স্ট্রেন চেঞ্জ করছে। তো এখন যে নিউ স্ট্রেনটার অ্যাটাক রয়েছে সেইটার এগেনস্টে কিন্তু ভ্যাকসিনটা বানানো হয়নি ইনিশিয়ালি। তো এবার একটা কোয়েশ্চেন এটাই হচ্ছে যে এই ভ্যাকসিনটা কি সেই স্ট্রেনটার এগেনস্টে করবে কিনা। তবে ইন্ডিয়ার কথা বলতে গেলে এখন যে ইন্ডিয়ার যে স্ট্রেনটা চলছে এবং ভ্যাকসিন যেটা বানানো হয়েছে সেই ভ্যাকসিনটা এই স্ট্রেনটাকে এই করার জন্য, মানে এর থেকে প্রোটেক্ট করার জন্য। কিন্তু আরেকটা কথা হচ্ছে ভ্যাকসিন কিন্তু একটা ডোজ নিলেই আপনার হয়ে গেল না, তো ফুল কোর্স এই ভ্যাকসিনের কিন্তু বলাই আছে, ম্যানুফ্যাকচার গাইডলাইনে বলাই আছে আফটার 2 ডোজ। তাহলে একটা ডোজ থেকে আরেকটা ডোজের মাঝখানে 3 থেকে 4 সপ্তাহের একটা গ্যাপ থাকে, সেই ডোজটা পাওয়ার পরে তারপরে আপনার দেখতে হবে যে আপনার প্রোটেকশন হলো কতটা, তখন আপনার ইমিউনিটি চেক করে দেখা বা আপনি
কতটা সুরক্ষিত হলেন, এবং কে কতটা সুরক্ষিত হবে এটা গ্যারান্টি এখন কিন্তু কোনো ম্যানুফ্যাকচারার দিতে পারবে না, বিকজ দে কুডন্ট হ্যাভ টাইম টু ট্রায়াল দিস। এই ভ্যাকসিনটা অতটা ট্রায়াল ছাড়াই বাজারে আসছে, সেই জন্য এর সাইড এফেক্ট এক্স্যাক্টলি কার কি হতে পারে এটা নিয়ে একটা ডাউট থাকছে, যে কারুর কারুর এমন সাইড এফেক্ট হতে পারে যেটা হয়তো যখন ট্রায়াল যে কিছু সংখ্যক গ্রুপের মানুষের মধ্যে করা হয়েছে তার মধ্যে আসেনি, আবার হয়তো প্রোটেকশন সবার মধ্যে একইভাবে নাও দিতে পারে। একটু আগে আপনি বললেন ডক্টর ব্যানার্জি যে করোনা এমন একটা ভ্যাকসিন যে ভ্যাকসিন সেলফ আপডেট করছে। নর্মালি আমরা দেখেছি যে করোনা ভ্যাকসিন বলছি, সরি, বেগুড়ি পার্ডন, সেটা হচ্ছে যে করোনা এমন একটা ভাইরাস যে নিজেকে আপডেট করছে এবং অতিরিক্ত মাত্রায় কিন্তু তার ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হচ্ছে এবং ভ্যাকসিনটা ডেফিনেটলি সেভাবে তৈরি হচ্ছে না। তাহলে এখন যে ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে করোনা রয়েছে, এই ভ্যাকসিনেশন যখনই শুরু হবে কিয়দংশে কি কমবে এই সমস্যা, নাকি একেবারেই কোনো লাভই হবে না? না, অফকোর্স কোনো লাভ হবে না বলতে পারছি না, ডেফিনেটলি লাভ হবে। ভ্যাকসিন দিলে কিছু সংখ্যক মানুষের তো ডেফিনেটলি লাভ হবে, কিন্তু আমি যেটা বলছি 100% কোনো প্রোটেকশন হয় না, 100% কারোর লাভ হয় না। তার মধ্যে হচ্ছে যেমন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন হচ্ছে আরেকটা তার এক্সাম্পল, যেটা হচ্ছে প্রত্যেক বছরে বছরে ইনফ্লুয়েঞ্জা যখন এসছে তার স্ট্রেন চেঞ্জ হয়েছে, এই জন্য একবার ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিয়ে কিন্তু কেউ লাইফ লং প্রোটেকশন পায় না। তেমনি করোনারও হচ্ছে, যদি এটা এমনি ভাইরাসের কথাই ভাবি, যদি এটাকে অন্য পার্সপেক্টিভ ছেড়ে দিই, কিন্তু সেটাও বছরে বছরে যেমন চেঞ্জ হয়, এটা যেমন সেই বছরও টাইম দিচ্ছে না, এক বছরের মধ্যেই এর এতগুলো মিউটেশন দেখেছে পৃথিবী এখন। তো সেইবারে ভ্যাকসিনটা তৈরি হচ্ছে একটা কোনো পার্টিকুলার প্রোটিনের এগেনস্টে, বা কিন্তু সবগুলো তার যেই প্রোটিনটার এগেনস্টে ভাইরাস তৈরি হচ্ছে, বা আরএনএ ভ্যাকসিন যেই আরএনএ ফ্র্যাগমেন্টের এগেনস্টে তৈরি হচ্ছে, এবার সে যদি তার ওই স্ট্রাকচারটা বদলে ফেলে তখন সেটা নেক্সট যে মানে স্ট্রেনটা আসছে তার জন্য ইফেক্টিভ হচ্ছে না, হয়তো পার্শিয়ালি ইফেক্টিভ হচ্ছে, ফুললি ইফেক্টিভ হচ্ছে না। এটাই হচ্ছে মুশকিল। একেবারেই তাই। আমি একটা ফোন নিয়ে তারপরে কোয়েশ্চেনে আসছি। হ্যালো। হ্যালো, হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আমি টিআরটি থেকে বলছি, শান্তনু মিত্র। নমস্কার। আমি বলছি করোনার মতো বড় ভয়ানক মহামারী এই দিনে আচ্ছা দাদা, একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, কাইন্ডলি একটু জোরে বলবেন, আমরা আপনার নাম এবং জায়গা কোনোটাই শুনতে পাইনি, আরেকবার একটু বলবেন? টিআরটি থেকে শান্তনু মিত্র বলছি। আচ্ছা, হ্যাঁ, এবার বলুন কি বলছেন। করোনার মতো মহামারী এইরকম অসুখের দিনে আমাদের আমার মানসিকতা আর মানসিকভাবে আর শারীরিকভাবে আমাকে খুন করার চক্রান্ত করেছে মোদি মমতা। করোনার মতো মহামারী এই সময় আমাকে মানসিকভাবে আর শারীরিকভাবে খুন করার চক্রান্ত করছে মমতা ব্যানার্জি আর মোদি। আচ্ছা, আপনি শুনতে দেখুন। দেখুন, এখানে প্রথমত বলে রাখি, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। এখানে আমরা সুস্থতার কথা বলবো, কে কি করেছে, কোন রাজনীতিবিদ কি করেছে এখন সেটা না ভেবে বরং আমি আপনি কি করছি সেদিকে নজর দেওয়াটা সব থেকে ভালো। কারণ রাজনীতিবিদরাও দিনের শেষে গিয়ে মানুষ, এবং তারাও কিন্তু করোনার দ্বারা এফেক্টেড হতেই পারে। সুতরাং সব কিছু ভুলে যান, দিয়ে ভাবুন যে কি করব। এবার নেক্সট প্রশ্ন আমি যেটা করতে যাচ্ছি ডক্টর ব্যানার্জি, সেটা হচ্ছে যে ভ্যাকসিন আসতে চলেছে, আপনি বললেন যেমন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের কথা বা অন্যান্য ভ্যাকসিন সবই ট্রায়াল অ্যান্ড এরারের মাধ্যমেই আসছে, বাট এখানে যেহেতু কোনো সময় পাওয়া যাচ্ছে না, এটা কি কোনো ফ্যাটাল কন্ডিশনে হয়ে আনতে পারে? হ্যাঁ, সেটাই সবসময় আমাদের আশঙ্কা থাকে, যে যেটা হচ্ছে যে ভ্যাকসিন যেহেতু একটা ফরেন প্রোটিন, অনেক সময় আমাদের বডি একটা অদ্ভুত এক্সেসিভ রিয়াকশন করে, তাকে বলে অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন। এটা হচ্ছে যে কোনো ওষুধ যে কোনো ভ্যাকসিন যে কোনো ইনফেকশন থেকে হতে পারে। এই অ্যানাফাইল্যাকটিক রিয়াকশনটা নিয়ে হচ্ছে আমরা সবচেয়ে ভয় পাই। না হলে দেখুন ভ্যাকসিনের যে কমন সাইড এফেক্ট, যেমন ধরুন একটু জ্বর হবে, যেখানে ইনোকুলেশন সাইট সেই জায়গাটাতে ইনজেকশন সাইটে ব্যথা হবে, এর সাথে এই ভ্যাকসিনে যেটা এক্সট্রা হচ্ছে, করোনার মতো সিমটম কিছু হচ্ছে, যেমন মাইলজিয়া থাকছে, লোকের উইকনেস থাকছে, কিছুদিন পারসিস্ট করছে, তারপরে কিছুদিনের মধ্যে হয়তো সেরে যাচ্ছে। লাং ইনফেকশন, যেটাকে নিয়ে আমাদের মেন ভয়, যে লাং বা হার্ট মেজর কিছু একটা এফেক্টেড হলে মানুষ ভেন্টিলেটেড হয়ে যাচ্ছে, এই জায়গাটা যদি আমরা আটকাতে পারি, উদ্দেশ্য এখন সেটাই। অল্প একটু জ্বর হলো, মাইলজিয়া হলো, সেটা অতটা চিন্তার বস্তু নয়, কিন্তু এটা সাইড এফেক্ট হিসাবে আসছে। কিন্তু দেখা যাচ্ছে যে কিন্তু যদি অ্যানাফাইল্যাকটিক রিয়াকশনের মতো বড় সাইড এফেক্ট না হয়, অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন কাকে বলে, যে একটা কোনো ওষুধ বা যখন ভ্যাকসিন দেওয়া হলো তার এগেনস্টে বডিতে এমন সিভিয়ার রিয়াকশন হলো যে চারদিকে র্যাশ বেরোতে লাগলো, গলা মুখ র্যাশে ভরে গেল, শ্বাস বন্ধ হয়ে গেল, হসপিটালে অ্যাডমিট করতে হলো, কিন্তু সেই সময় পাওয়া যায় না, হসপিটালে অ্যাডমিশনের আগেও কেউ কেউ মারা যেতে পারেন, এরকম পরিস্থিতি হয়। এটা হচ্ছে যে কোনো ওষুধ ইনজেকশনের মানে যে ওয়ার্স্ট সাইড এফেক্ট আমরা ভয় পেতে পারি, সেটা হচ্ছে অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন।
এখন এখনো পর্যন্ত যে যাদের ইনকুলেশন হয়েছে অ্যানাফাইল্যাকটিক রিয়াকশনের কোনো মানে রিপোর্ট এই মুহূর্তে আসেনি, সেই জন্য আমরা এইটুকু বলতে পারি এখনো হয়নি, বাট এটা জাস্ট শুরু। কার হবে কার হবে না সেটা তো টাইম উইল টেল। একদম। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার। নমস্কার, আমি পূর্ব বর্ধমান ভাতার থেকে বাবলু ঘোষ বলছি। আচ্ছা, হ্যাঁ বলুন কি কোয়েশ্চেন। আমি আমি টিউশনি পড়াই, একটা বাড়িতে পড়াতে যাই। হ্যাঁ। তা ওই ছেলেটা 5-6 পড়ে, ও করোনা হয়েছিল। তা 2 মাস হয়ে গিয়েছে, কিন্তু এখনো মাঝে মাঝে ওর ফাঁকি শরীর খারাপ করছে। তা এক্ষেত্রে আমার কি কোনো ভয়ের কারণ আছে? মানে আপনার কোনো স্টুডেন্টের করোনা হয়েছে বলছেন কি? হ্যাঁ, আমার একটা করোনা হয়েছিল, তার 2 মাস পরে তার বাড়িতে আমি পড়াতে গেছি। ও আচ্ছা, কিন্তু সেরে যাওয়ার প্রায়- 2 মাস বাদে। হ্যাঁ, কিন্তু প্রায় ঢুকছে, মানে লাগছে, Weakness। কখনো জ্বর হচ্ছে, কাশি, এটা কম্পালসারি তার লেগেই আছে। আমি ঠিক আছে, কোনো মানে কি আমার যাওয়া উচিত বা উচিত? আপনি শুনতে থাকুন, বলছেন ডাক্তারবাবু। হ্যাঁ, এবার যেটা হচ্ছে সেটাকে পোস্ট কোভিড বলে, একটা লং পোস্ট কোভিড কারু কারু হচ্ছে, যেমন সেখানে উইকনেস, তারপরে মায়ালজিয়া, হ্যাঁ একটু একটু কাশি, শুকনো কাশি লোকের পারসিস্ট করছে কারু কারু, কিন্তু সেই সময় সেটা ইনফেক্টিভ স্টেজ না। যেটা দেখতে হবে যে ইনফেকশনটা শুরু হচ্ছে যখন সিমটম শুরু হচ্ছে তার একটু আগে থেকে, এবং ফার্স্ট 10 to 12 ডেজ এর মধ্যে হচ্ছে সবচেয়ে ইনফেক্টিভ স্টেজ থাকছে। তারপরে আস্তে আস্তে ইনফেকশনের মানে ইনফেকশন মানে একজন থেকে একজনের ট্রান্সমিশনের চান্সটা কমে যাচ্ছে। তো উনি যেটা বলছেন 2 মাস পরে উনি গেছেন, তাতে ওই পার্টিকুলার বাচ্চাটির থেকে ওনার হওয়ার আশঙ্কা কম। অ্যাকচুয়ালি হচ্ছে সেই বাচ্চাটার যতটুকু সিমটম আছে সেটা পোস্ট কোভিড, আর ওর তো অলরেডি অ্যান্টিবডি হয়তো তৈরি হয়ে গেছে, তো ওই বাচ্চার থেকে হবে না। বাট আমি অ্যাডভাইস করব সোশ্যাল ডিস্টেন্সিং আর মাস্ক অ্যান্ড স্যানিটাইজারটা সবসময় মেনটেন করে যাওয়া। মানে এইটাকে ছাড়া দিলে হবে না যে আরে ভ্যাকসিন এসে গেছে বা ওর তো হয়ে গেছে বা আমার তো হয়ে গেছিল আমার তো আর হতে পারে না, এইটা করলে হবে না। কারণ আবার নতুন স্ট্রেন এলে কার কখন এফেক্টেড হবে, যার একবার হয়েছে তার কিন্তু সেকেন্ড টাইমও হচ্ছে। সেই জন্য কোনোটাই কোনো রিল্যাক্সেশনের জায়গা নেই এখানে। আবারও আসবো আমরা। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার। আমি কুচবিহার থেকে জয়া চক্রবর্তী বলছি। আচ্ছা, বলুন। হ্যাঁ, আমি জানতে চাইছি আমার ছেলের গ্লোকোমা আছে, তা আচ্ছা। সে কি করোনা ভাইরাসের ভ্যাকসিনটা নিতে পারবে? ওকে। হ্যাঁ, আচ্ছা, এবার পার্টিকুলার কোনো কন্ট্রাইন্ডিকেশন এই ভ্যাকসিনের আপাতত নেই, ঠিক আছে। এবার যদি যেগুলো হবে এই কন্ট্রাইন্ডিকেশন যদি কারোর একটা কোনো বড় সাইড এফেক্ট আসে বা কোনো পার্টিকুলার গ্রুপের পেশেন্টের কিছু হয়, কারণ এটা নতুন ভ্যাকসিন, কেউ জানে না, তো সেই হিসাবে তখন যদি কোনো একটা ইউজার ম্যানুয়াল বেরোয় যে এইটাতে দেওয়া যাবে না, তাহলে আলাদা কথা। এখন মানে কোনো কারোর জন্যই এটা কন্ট্রাইন্ডিকেশন কিছু বলা হয়নি, অতএব সে গ্লকোমা থাকলে না থাকলে সবাই নিতে পারে, কারণ গ্লকোমা একটা চোখের প্রবলেম, ঠিক আছে, কিন্তু এর সাথে করোনার ভ্যাকসিনের কোনো সম্পর্ক নেই। ডক্টর ব্যানার্জি, এখন যেমন এই করোনার ক্ষেত্রে বয়সের কোনো মাপকাঠি নেই, এবং সেইটা যে কোনো কারোর হচ্ছে। আমরা এতদিন জানছিলাম, যেহেতু ওর চরিত্রগত দিক পরিবর্তন হচ্ছে, এতদিন জানছিলাম একটা সার্টেন এজের মধ্যে করোনা কিন্তু সীমাবদ্ধ থাকছে, আস্তে আস্তে কিন্তু এখন বাচ্চাদের মধ্যেও এটা পৌঁছচ্ছে। তো সেই জায়গায় তাদের প্রোটেকশনটা কি হওয়া উচিত এখন? হ্যাঁ, প্রোটেকশন, বাচ্চাদের প্রোটেক্ট করাটা সবচেয়ে মুশকিল, কারণ আপনাকে আমাকে বোঝালে আমরা হয়তো বড়রা নিজেরাও অবশ্য সবসময় মাস্ক রাখছি না, সোশ্যাল ডিস্টেন্স রাখছি না, বাচ্চাদের তো এটা বোঝানো আরো মুশকিল যে এইটা খুব ইম্পর্টেন্ট তার জন্য, কারণ বাচ্চারা মাস্ক ধরে টানবে, খুলে ফেলবে এবং ওই হাতটাই চারদিকে লাগাবে। এই জন্য বাচ্চাদের ওইভাবে প্রোটেক্ট করা খুব মুশকিল। বড়দের খুবই কশন, মানে খুবই সাবধানে রাখতে হবে তাদের, স্পেশালি বাচ্চাদের হাত সবসময় নোংরা করে ফেলে, এটা আমরা জানি। বিভিন্ন বয়সের বাচ্চার কথা বলছি, একদম ছোট বাচ্চারা সবসময় জিনিসপত্র চারদিক থেকে তোলে এবং সেটাই মুখে দেয়, নাকে মুখে মাখিয়েছে। এদেরকে প্রোটেক্ট করাটা খুব মুশকিল, কিন্তু আমি যেটুকু এতদিনে যেটুকু বুঝেছি, নিজের ইমিউনিটিটাকে আমরা ভালো যদি রাখতে পারি তার থেকে কিছুটা প্রোটেকশন আমরা পেতে পারো, এছাড়া ফুল প্রুফ প্রোটেকশন কিছুতেই নেই। তো সেই জন্য সবাইকে মানে সুস্থ থাকা, মানে অন্যান্য যাদের অসুখ আছে, যেটা বাচ্চাদের ক্ষেত্রে সেটা একটা বোনাস যে ওদের কোনো অসুখ নেই, ওদের লাংস, হার্ট, সব ব্রেন সবকিছু তরতাজা। তো যদিও ওদের করোনা হলেও দেখা যাচ্ছে ফেটালিটি রেট কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কম। যে বাচ্চাদের ফেটালিটি হচ্ছে তাদেরও হয়তো কোনো কোমরবিডিটিস আছে, কারণ আমরা জানি অনেকে অনেক চাইল্ডহুড ক্যান্সার, চাইল্ডহুড অনেক রকম সিভিয়ার ডিজিজে ভোগে, সেই বাচ্চাদের কথা আলাদা। বাট নর্মালি
সুস্থ বাচ্চাদের জন্য এটা কিন্তু বিশাল বড় একটা মানে লাইফ থ্রেটেনিং কন্ডিশন হচ্ছে না, যেটা অ্যাডাল্টদের জন্য হচ্ছে এবং কোমরবিডিটিস যাদের আছে তাদের তো একদমই হচ্ছে। তো সেই জন্য বাচ্চাদের প্রোটেক্ট করা তাদের ক্ষেত্রে আমি বলবো যতটা তাদের বোঝানো যায়, বাকি হচ্ছে তারা যাতে হেলদি খায়, তারা যেন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল যেটা বাচ্চারা একদম পছন্দ করে না সেগুলো যেন তাদের একটা হ্যাবিট বানানো হয় এই দেখিয়ে, বা এটা একটা ভয় দেখিয়েও যে এটা মানে মাস্ক পড়তে হবে, তার সাথে এটা যদি করো তুমি তাহলে তাড়াতাড়ি সুস্থ হবে বা তাড়াতাড়ি ভালো থাকবে, এরকম কিছু একটা বুঝিয়ে মারা বোঝাতেই পারেন যে তাদের সুস্থ খাবার দাবার মানে ফল শাকসবজি দই যেগুলো ইমিউনিটি বুস্টার কাইন্ড অফ থিং সেগুলো প্লাস মাল্টিভিটামিন মাঝে মাঝে নেওয়া, এগুলো করলে অ্যাটলিস্ট কিছুটা প্রোটেকশন পাবে। নিজের ইনার ইমিউনিটি ছাড়া এখানে আমাদের মানে সাথে দেওয়ার মতো আর কেউ নেই আর কি। তার কারণ হচ্ছে যে আজকে আমরা নিউ নর্মাল সিচুয়েশনের মধ্যে রয়েছি, আগামী দিনে ধীরে ধীরে কিন্তু স্কুলগুলো ওপেন হবে, কারণ বাধ্যতামূলকভাবে আজীবনকাল নিশ্চয়ই কোনো এডুকেশন স্টপ থাকতে পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইনস্টিটিউশনসেরও একটা দায়িত্ব বর্তায়। তো বিং আ ডক্টর আপনি কি গাইডলাইন্স দেবেন সেই সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটিদের জন্য, তা যদিও কলেজ ইউনিভার্সিটি অ্যাপার্ট ফ্রম দ্যাট সাইড স্কুলের ক্ষেত্রে কি করণীয় সেই বাচ্চাদেরকে ট্যাকল করার জন্য? হ্যাঁ, এখন স্কুল যেই ওপেন হবে তাতে দুটো দিক, একটা হচ্ছে বাচ্চারা পাশাপাশি বসবে, একজন থেকে একজনের ট্রান্সমিশনের চান্স আপনি আটকাতে পারবেন না। নাম্বার 2 হচ্ছে তাহলে পাবলিক ট্রান্সপোর্টে যেতে হবে, সেখানেও আবার রাশ বাড়বে, পাবলিক ট্রান্সপোর্টের থেকেও অন্য অ্যাডাল্ট পার্সন থেকেও বাচ্চারা এফেক্টেড হতে পারে। অতএব ওই যে মাস্ক অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্সিং অ্যান্ড স্যানিটাইজার তার কোনো অল্টারনেটিভ নেই, বাকিটা হচ্ছে তাদের বোঝানো এবং তারা যদি সুস্থ থাকে, নিজেরা যদি অন্যভাবে অসুস্থ না হয়ে পড়ে তাহলে তাদের চান্স মানে যদিও ইনফেকশনটা হয়েও থাকে তাহলে তাদের পার্সে আর কি ওদের মর্টালিটি বা মরবিডিটি অন্যদের চাইতে কম। একদমই তাই। দ্বিতীয়ত প্রশ্ন করব সেটা হচ্ছে যে এখন এই সিজনটা যে সিজন চেঞ্জ হচ্ছে, নর্মালি একটা আমাদের ভাইরাল এফেক্ট হয়ে থাকে, জ্বর জারি ঠান্ডা লাগার একটা প্রবণতা থেকে থাকে। কিন্তু সমস্যাটা যেহেতু এখন এই কোভিড সিচুয়েশন চলছে, প্রথমত কারোর জ্বর হলে সে ভয়ের চোটে কাউকে বলছে না, কাশি হলেও সে বলছে না, দোকানে গিয়ে মেডিসিন শপে গিয়ে যে একটা কোনো অ্যান্টিবায়োটিক নেবে সেটা তো, অ্যান্টিবায়োটিকটা তো ভুল কথা, সেটাও আমরা অনেক সময় দেখেছি নিজেরা ডিসাইড করে, ওষুধ নেবে সেটা তো ভয় পাচ্ছে। এই সিচুয়েশনে কি করে ম্যানেজ করবে মানুষ এই অবস্থাটাকে? হ্যাঁ, আমি কিন্তু সবাইকে অ্যাডভাইস করব যে আপনারা ডাক্তারের পরামর্শ নিন, এটা লুকিয়ে থেকে কেউ আমরা এর হাত থেকে বাঁচবো না। একদম যদি লাং এত বেশি ড্যামেজ হয়ে যায় যে যেখানে তাকে ভেন্টিলেটরে দিতে হয়, সেই কন্ডিশনটা যদি আমরা একটু আগে জানতে পারতাম ড্যামেজটার আগে, তাহলে কিন্তু অফকোর্স সেটা কিছুটা ট্রিটেবল থাকছে এবং ভেন্টিলেটরে যাওয়া থেকে তাকে আটকানো যাচ্ছে। কারণ এই ভাইরাল নিউমোনিয়া যেটার জন্য মানুষ মারা যাচ্ছে, এখানে কিন্তু ভেন্টিলেশনেও মানুষকে বাঁচানো যাচ্ছে না, এই কারণ যে ভাইরাল নিউমোনিয়া ভেন্টিলেশনেও খুব ভালো কাজ করে না, কারণ লাং যেটা আমাদের একটা সফট স্পঞ্জের মতো, সেই লাংটা তখন একটা হার্ড মানে একটা কাঠের মতো শক্ত হয়ে যাচ্ছে, তার মধ্যে ভেন্টিলেটর মেশিন দিয়ে ফোর্স করেও হাওয়া ঢোকানো যাচ্ছে না। এখন এই স্টেজটা একদিনে আসছে না কারু, কিন্তু যারা অনেকেই লুকিয়ে রাখছেন আসছেন না দীর্ঘদিন ধরে, হয়তো এই প্রথম যে গোল্ডেন পিরিয়ড ছিল করোনা ইনফেকশনের গোল্ডেন পিরিয়ড, আমি বলবো ফার্স্ট 7 to 10 days, এই গোল্ডেন পিরিয়ডটা যদি এই অপরচুনিটি যদি লস হয়ে যাচ্ছে, তারপরে যখন তারা আসছেন অলরেডি লাং ড্যামেজ হয়ে, সেই ড্যামেজটা কিন্তু কেউ কিওর করতে পারছে না এবং তার সাথে তখন যে অন্যান্য জায়গায় ক্লট তৈরি হচ্ছে, যে ক্লট থেকে পালমোনারি এম্বলিজম, কারো স্ট্রোক, ব্রেন স্ট্রোক হচ্ছে, এগুলো সবই হচ্ছে, কিন্তু এটা সঙ্গে সঙ্গে ফার্স্ট দিনে হচ্ছে না। যারাই প্রথম থেকে জিনিসটাকে হয়তো লাইটলি নিয়েছেন বা লুকিয়ে রেখেছেন বা ভেবেছে, ডাক্তারদের মধ্যেও অনেকের হচ্ছে যারা আমরা নিজেরাই সেলফ ট্রিট করি, আমরা তো সবচেয়ে বাজে পেশেন্ট হই, তো ন্যাচারালি যে নিজেরাই কিছু একটা ওষুধ খেয়ে নিচ্ছি। এবং আমি তো দেখছি যে আমার আশেপাশে এরকমও খবর পাচ্ছি সবসময় যে কোনো একটা অ্যান্টিবায়োটিক, পার্টিকুলার অ্যান্টিবায়োটিক, আমি নামটা করছি না, সেই অ্যান্টিবায়োটিকটা লোকে যথেচ্ছ খাচ্ছে, অথচ কিছুদিন আগে অব্দি এই অ্যান্টিবায়োটিকটা ওয়াজ ভেরি গুড। অ্যান্ড অ্যাজ এ গাইনোকোলজিস্ট আমরা আমাদের পেলভিক ইনফেকশন পেশেন্টদের জন্য ভীষণ কমনলি এটা আমরা ইউজ করি, এবং যেহেতু এটা অত বেশি ইউজ ছিল না তাই ফ্যান্টাস্টিক রেসপন্স। কিন্তু এখন যেভাবে যথেচ্ছ ভাবে এই অ্যান্টিবায়োটিকটা, সবাই কিছু জ্বর হলে সেই অ্যান্টিবায়োটিকটা খেয়ে নিচ্ছে, তো আমার তো মনে হচ্ছে আর কিছুদিনের মধ্যে, কয়েক বছরের মধ্যে ওই অ্যান্টিবায়োটিকে আমরা আর কোনো রেসপন্স পাবো না, বিকজ একটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাবে সোসাইটির মধ্যে।
একদমই তাই, এটা একটা আমাদের সমস্যার বিষয়। আপনাদের প্রত্যেককে আবারও জানাই যে আজকে যেহেতু আমরা এই করোনা সতর্কতা অনুষ্ঠানে বসেছি এবং লাগাতার এই অনুষ্ঠান আপনাদের জন্য নিয়ে আসছি, ধীরে 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 সময়ের পরিবর্তন হচ্ছে, স্বাভাবিক পরিস্থিতির মধ্যে আমাদের জীবনধারা যাচ্ছে। যদিও এখনো কোনো ভ্যাকসিন আসেনি, কিন্তু আমরা স্বাভাবিক জীবনধারার মধ্যে চলে এসেছি, ফলে সমস্যা কিন্তু বাড়ছে কমার বদলে। তো আমরা কি করব, আমাদের করণীয় কি? আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি ফোন করুন আমাদের নাম্বার 9062206209-এ। কারণ অনেক সময় আমরা দেখছি ডক্টর ব্যানার্জি যে ঘরে থেকে পেশেন্ট সুস্থ হচ্ছে। করোনা এমনও হচ্ছে কোনো স্বাস্থ্য মানে স্বাস্থ্য ভবন থেকেও কিছু কিছু ক্ষেত্রে বলা হচ্ছে, কিছু কিছু থেকে হসপিটাল থেকে বলা হচ্ছে, অ্যাডভাইস দেওয়া হচ্ছে যে আপনারা যা সিচুয়েশন রয়েছে এই মোমেন্টে আপনার কোভিডের, যে আপনি বাড়িতে থেকে এই 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 পদ্ধতি অবলম্বন করে সুস্থ হতে পারেন। তো আবার অনেকে কিন্তু প্রথম মানে ধরনেই চলে যাচ্ছে সে কিন্তু হসপিটাল নার্সিংহোম। এটা কি আদৌ ঠিক? প্রথমটা ঠিক না দ্বিতীয়টা ঠিক? না, এবার দেখুন সব মানুষের তো এক অবস্থার মধ্যে আসছে না। এবার দেখতে হবে, ধরুন একটা সুস্থ মানুষ, হ্যাঁ, তার কোনো কোমরবিডি নেই, তার হয়তো করোনা কি হলো না, তার জ্বর হলো, বা ধরো লস অফ টেস্ট বা লস অফ স্মেল এইরকম টাইপের একটা সিমটম হলো, তাকে তো হসপিটাল যাওয়ার দরকার নেই। বাট এই ডিসিশনটা তো একটা মানে তার যদি সমস্যা না হয়, তো যদি জ্বর আসে, এখন একটা ডক্টরের পরামর্শ অ্যাটলিস্ট নিতে পারে। সবাইকে হাসপাতালে যেতে হবে না। হাসপাতালে তারাই যাবে যাদের রিয়েলি নিড, যারা হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন যাদের পড়ে যাচ্ছে, যারা কথা বলতে গিয়ে সেন্টেন্স, কি করে বুঝবেন আপনি আপনার স্যাচুরেশন পড়ে যাচ্ছে? যদি আপনি স্বাভাবিকভাবে কথা বলতে না পারেন, কথা বলতে গিয়ে আপনার হাঁফ ধরছে, একটা সেন্টেন্স আপনি কমপ্লিট করতে পারছেন না, আপনাকে হাঁপাতে হচ্ছে, দ্যাট ইজ ইন্ডিকেশন ইউ শুড গো টু হসপিটাল। সেটা বাড়িতে থাকার কোনো কথাই না তার, ঠিক আছে, তার অক্সিজেন লাগবে। কিন্তু আদারওয়াইজ ধরুন একটু জ্বর হয়েছে, কি একটু সর্দি কাশি হয়েছে বা লস অফ টেস্ট হয়েছে, তার জন্য তার হাসপাতালে যাওয়ার দরকার নেই। বাট একটা এক্সপার্ট ওপিনিয়ন নেওয়ার দরকার আছে, যে তার সিমটম দেখে, যাতে সেই তো সবটা বুঝতে পারবে না, যে যাতে ওয়ার্স বা এই ওয়ার্নিংটা, যে তার যদি একটু খারাপ হয় তাহলে সে কি করবে, কখন স্টেরয়েড শুরু করবে, কখন অ্যান্টিবায়োটিক কিছু নেবে কিনা, ঠিক আছে, এই ডিসিশনটা তো সে একা নেবে না, বা ওভার দ্য কাউন্টার ওষুধ কিনে খেলে তো সেটা হবে না, এটা উচিত না। এইটাই হচ্ছে মুশকিল। সেটা যদি না করা হয় তাহলে অফকোর্স আপনার প্রত্যেকটা কেসে তো যেতে হবে না। অথচ ধরুন কেউ অসুস্থ ছিল অলরেডি, কারো কোমরবিডিটিস ছিল অলরেডি, তো তার মধ্যে তার করোনা হয়ে হঠাৎই সে হলো, আর সঙ্গে সঙ্গে তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, সেটাও হতে পারে। তখন তাকে নিশ্চয়ই নিয়ে যেতে হবে হাসপাতালে। ডক্টর ব্যানার্জি একটা কথা বলেন যে সম্প্রতি সাউথের একজন প্রখ্যাত অভিনেতা, তিনি মানে তার ফ্যাটাল কন্ডিশন হয়ে গিয়েছিল কোভিড হয়ে, এবং তার ওই মোমেন্টে তার স্ত্রী ছিলেন প্রেগনেন্ট, এবং যেটা লেটেস্ট নিউজ আসছে যে তার স্ত্রী যে প্রেগনেন্ট ছিলেন, আফটার ডেলিভারি সেই বাচ্চাটিও কিন্তু কোভিড এফেক্টেড। একজন গাইনোকোলজিস্ট হিসেবে একটু গাইড করে দিন যে কি বেসিক্যালি হয়, এটা হচ্ছেটাই বা কেন, সবার ক্ষেত্রেই কি হবে এমন কোনো বিষয় রয়েছে? না, প্রেগন্যান্সির ক্ষেত্রে এটা হচ্ছে আলাদা। এটা প্লাসেন্টা দিয়ে ট্রান্সমিশন ডেফিনেটলি হচ্ছে, কিন্তু 100% না। কিছু কিছু পেশেন্টের পাচ্ছি যাদের তারা করোনা পজিটিভ আসছে, কিন্তু তাদের বাচ্চা পজিটিভ আসছে না। আমার এটা এটা অনেকটাই, আমরা এখন সব রিপোর্ট যেহেতু আমরা পাইনি এবং কারোর সাথে কারোর মেল পাওয়া যাচ্ছে না, অত 2-4 কেউ করতে পারবে না এখানে। তবে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলতে পারবো, যে মাদার, ইউজুয়ালি প্রেগন্যান্ট মাদার বেশিরভাগই ইয়াং হয় এবং তাদের কোমরবিডিটিস কম থাকে, তো সেই মাদাররা নিজেরাই কিন্তু ক্লিয়ার করে ফেলছে ভাইরাসটা আগে থেকে। এবার ডিপেন্ড করে কি কখন শুরু, মানে তার ইনফেকশনটা কোন স্টেজে হয়েছে। তার ধরুন আর্লি প্রেগন্যান্সিতে হচ্ছে, তো সে তার মানে ডেলিভারির আগে তার বডি থেকে ভাইরাসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং তার অ্যান্টিবডি তৈরি হওয়ার সময় পেল, কারণ কয়েক মাস সময় আছে। কিন্তু সেই মহিলারই যদি একদম লাস্টে ডেলিভারির কাছাকাছি সময় গিয়ে ইনফেকশনটা হয়, যখন তার অ্যান্টিবডি তৈরি হওয়ার স্কোপ পেল না, ভাইরাসটা বডিতে গেল বাচ্চার, কিন্তু তার অ্যান্টিবডি হয়তো তৈরি হওয়ার স্কোপ পায়নি সে, তো ন্যাচারালি তখন বাচ্চা ইনফেক্টেড হয়ে জন্মাচ্ছে। কিন্তু যেই বাচ্চাটা ধরুন তার মা এফেক্টেড হয়েছে, ধরুন যখন 2 মাস 3 মাস ছিল প্রেগন্যান্সি, বা আর্লি প্রেগন্যান্সি 4 মাস, তারপরে তো এত মাস তার কন্টিনিউ করেছে প্রেগন্যান্সি, তার মধ্যে তার অ্যান্টিবডি তৈরি হয়েছে এবং বাচ্চাকে সে সেটা পাস করে দিয়েছে, তো সেই ক্ষেত্রে বাচ্চাটা প্রোটেক্টেড হয়ে গেল। আর যার একদম লাস্ট মোমেন্টে সেখানে আর অ্যান্টিবডি তৈরি হয়ে পাস করার সময় রইলো না, বাচ্চাটা সেই মুহূর্তে ডেলিভারি হলো, তো ন্যাচারালি তখন বাচ্চাটা ইনফেক্টেড হয়ে জন্মালো। একদম। হ্যালো হ্যালো। বলছিলাম ম্যাডাম, আমার কোভিড-19 মানে পরীক্ষা করার পরে আমার পজিটিভ রিপোর্ট এসেছে, দিয়ে আমি এখন সুস্থ আছি। এক মিনিট দাদা, আপনার নামটা একটু জায়গাটা বলবেন? হ্যাঁ, আমার নাম সমীর সরকার, 42 বছর বয়স,
নান্দায় আশ্রম পাড়ায় আমার বাড়ি। আচ্ছা বলুন কি বলছিলেন দাদা? হ্যাঁ, বলছিলাম আমার এই 16 তারিখে আমি মানে রিপোর্ট করতে দিয়েছি, আমার 16, 17, 18 তারিখ আমার রিপোর্ট এসেছে পজিটিভ। আচ্ছা ওকে। হ্যাঁ তো আপনার প্রশ্ন কি করবেন? হ্যাঁ, আমি কি বাড়িতেই আছি, সেফটি আছি, এখন আমি সুস্থ আছি। আমার বাড়িতে 5 জন মেম্বার আছে, সবাই সুস্থ আছে। হ্যাঁ, সেটা তো খুব ভালো খবর যে আপনি সুস্থ আছেন। এবার আপনার তো যদি সুস্থ থাকেন, কোনো সমস্যা না থাকে, আপনার হাসপাতালে যাওয়ার কোনো দরকার নাই। কিন্তু হচ্ছে সবাই, আপনাদের বাড়ির সবাইকে যেন কোয়ারেন্টাইনে রাখা হয়, তারা যেন কেউ বাইরে না বেরোয়। আপনিও নিজে কোয়ারেন্টাইনে থাকবেন, এইভাবেই আপনি ইনফেকশনটা প্রিভেন্ট করতে পারবেন। একদম, আমি জাস্ট এই প্রশ্নটাই করছিলাম যে কিছু মানুষ কিন্তু বাড়িতে থাকছে কারণ তাদের সিচুয়েশন অনুসারে। অনেকের এমনও হচ্ছে যে জ্বরও আসেনি, যেগুলোকে আমরা প্রথম থেকেই বলছিলাম যে একেবারেই অ্যাসিমটোমেটিক পেশেন্ট, এবং এখন দেখছি অ্যাসিমটোমেটিক পেশেন্টের সংখ্যাও খুব বেড়ে গিয়েছে। এবং এই যে শীতকাল, শীত পড়ছে, ঠান্ডার প্রকোপ বাড়ছে, এটাতে তো আক্রান্তর সংখ্যাও বাড়ছে ধীরে ধীরে। আবার কিছু ক্ষেত্রে হার্ড ইমিউনিটির জন্য কিন্তু অনেকটা কন্ট্রোলও হয়েছে। আমাদের মানে আম জনতার ক্ষেত্রে নতুন করে কিছু প্রোটেকশন কি নেওয়ার আছে এই ডিউরিং দিস সিজন? না, নতুন করে না, যেটা বলা হচ্ছে সেটাই আবার আমি রিইটারেট করছি যে সেই সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক এন্ড স্যানিটাইজার, এটা কিন্তু আপনার ভ্যাকসিন নিন না নিন, নতুন ইনফেকশন আসুক না আসুক, এইটার কোনো চেঞ্জ নেই। বিকজ ওইগুলো কোনোটাই আমাদের হাতে নেই। ভ্যাকসিন কখন পৌঁছাবে আপনার আমার কাছে, হ্যাঁ, কে কখন পাবে, হ্যাঁ, কোন স্টেট, এত বড় দেশ আমাদের, এত লোক, ভ্যাকসিন তৈরি হবে, সেইটা সেইভাবে কোল্ড চেইন মেনটেন করে পাঠানো হবে সবার কাছে, বা তাতে প্রায়োরিটি ভাগ করা হচ্ছে। সারা পৃথিবীতেই দেখছেন হয়তো অসুস্থ লোকদের আগে দেওয়া হচ্ছে, বয়স্ক লোকদের আগে দেওয়া হচ্ছে, পরে ইয়াংদের দেওয়া হচ্ছে। তো এবার এইটা তো এক একটা দেশ এক একটা স্ট্র্যাটেজি তৈরি করে দিচ্ছে, কারণ একদিনে তো সবাইকে ভ্যাকসিনেট করা ইম্পসিবল। তো ইন দ্যাট কেস কখন ভ্যাকসিন পাবো, কিন্তু একটা ভ্যাকসিনের একটা ডোজ নিয়েও তো আপনার প্রোটেকশন নেই। অতএব দুটো ডোজের মাঝখানে একটা ধরুন 1 মাসের গ্যাপ, তো তখনও আপনাকে প্রোটেকশন রাখতে হবে। তো মানে আমরা আবার যদি বলা হয় যে ব্যাক টু নর্মাল লাইফে কবে ফিরবো, সেই কোয়েশ্চেনটা কিন্তু কেউ জানে না। কারণ এই যে নতুন স্ট্রেন এখন আবার এসছে, সে যে এই ভ্যাকসিনে কাবু হবে নাকি সে হবে না, সেটা তো টাইম উইল টেল, কেউ জানে না। আমি বেশ কিছুদিন আগে আমি একটা প্রশ্ন করেছিলাম, সেটা আমি আবার রিপিট করব কারণ অনেক দর্শকের জন্য। সেটা হচ্ছে যে এই যে ভ্যাকসিন আসবে, আজ না কাল যাই হোক আসবে, নতুন বছরে আশা করছি আমরা চলে আসবে গোড়ার দিকে। তো এই ভ্যাকসিন এলে যখন একদম মানে কোভিড ওয়ারিয়ার্স যারা, তাদেরকে ফার্স্ট তো আমরা ভ্যাকসিন দিতে শুনেছি, এবং তারা অবশ্যই ডেফিনেট করে তারা পাবে, কারণ তারাই লড়াইটা করছেন, আপনারা লড়াই করছেন। তো এইবারে প্রসিডিওরটা অনেকটা লেট হবে, কারণ তারা ফার্স্ট লাইনার্স, তারপরে এই যে যারা রয়ে যাচ্ছে অনেকটা সময় ধরে, তাদের থেকে আবার নতুন করে কি ছড়ানোর টেন্ডেন্সি থাকতে পারে করোনার, যারা এখন যাদের ভ্যাকসিন তখনও হবে না ধরুন? এবার তারা যদি এফেক্টেড হয় তো ডেফিনেটলি তাদের থেকে আবার হবে। কিন্তু যারা ভ্যাকসিনেটেড হচ্ছে, উদ্দেশ্য তো সেটাই যে ভ্যাকসিনটা দেওয়া মানে যারা ভ্যাকসিনেটেড হচ্ছে তারা যাতে মানে নিজেরা ইনফেক্টেড না হয়, প্রোটেকশন পায়। এরপরে আস্তে আস্তে ধাপে ধাপে সবাইকে এই জন্য ভ্যাকসিন দেওয়া যে তারা প্রোটেকশন পাবে। এবার ভ্যাকসিনেশনে যারা মানে এই যদি জ্বর হয় কারোর ভ্যাকসিনের পরে, সেই সময় বলা হচ্ছে সে তাও একটু সাবধানে থাকো, ইনফেক্টিভিটির চান্স কি আছে কেউ বলতে পারছে না। বাট ইউজুয়ালি এই ভাইরাসগুলো লো পোটেন্সি ভাইরাস, ভ্যাকসিনের ভাইরাসগুলো, এর থেকে ইনফেকশন নতুন করে হবে না। কিন্তু যারা তখনও ভ্যাকসিনেটেড হয়নি তাদের তো যথারীতি আবার ইনফেকশন হতে পারে এবং সে ট্রান্সমিট করতে পারে। এবার যে ভ্যাকসিনেটেড পারসন তার তাহলে সেই ক্ষেত্রে আর নতুন করে ইনফেকশন হবে না ধরে নিতে পারি, আর যে ভ্যাকসিনেটেড হয়নি তার ইনফেকশন হতে পারে। হ্যাঁ, এই প্রশ্নটা করার একটি কারণ ডক্টর ব্যানার্জি, সেটা হচ্ছে ধরে নিন ভ্যাকসিন, ধরে নিলাম আমি 1 সপ্তাহের মধ্যে ভ্যাকসিন আসছে, এবার 1 সপ্তাহের মধ্যে যে ভ্যাকসিনটা আসছে সেই ভ্যাকসিনটা ডেফিনেটলি 100 কোটি মানুষকে একই দিনে দেওয়া সম্ভব নয়। তাহলে দিন একটা সময় ভাগ করে কিন্তু মানুষকে দিতে হবে, এবং কিছু ক্ষেত্রে এমনও কথা শোনা গেছে যে সকলকে ভ্যাকসিন দেওয়া যাবে না, এটা সম্ভব নয়। তাই প্রশ্নটা করলাম যে যাদের ধরুন দেওয়া যাচ্ছে না তাদের থেকে আবার নতুন করে এটার এফেক্টটা শুরু হতে পারে কিনা। হ্যাঁ, নিশ্চয়ই হতে পারে। এবার এই যে বলছেন যে কোনো, দেখুন এই আমরা প্রথম থেকে দেখেছি করোনা, এটা যেহেতু নতুন একটা ভাইরাস হঠাৎ করে আমাদের পৃথিবীর ওপর চলে এলো,
তো কেউ কোনো দেশ এটা মানে আগের থেকে প্রিপারেশন নিতে পারেনি। তো এখনো যে পলিসি আজকে বলছেন সেটা হয়তো দুদিন পরে, এক মাস পরে দেখবেন চেঞ্জ হয়ে গেছে। এইটা আমরা এখনো কেউ ডেফিনিট করে বলতে পারি না। অফকোর্স প্রায়োরিটি বেসিসে দিতে হচ্ছে, সারা পৃথিবীর সেটাই স্ট্র্যাটেজি হয়েছে। সব দেশ বলছে যেগুলো প্রায়োরিটি তাদের আগে দাও, যারা বেশি অসুস্থ তাদের আগে দাও, যাতে তাদের আমরা প্রোটেক্ট করতে পারি। তার কারণ আমরা দেখছি যে যারা সুস্থ লোক তাদের ক্ষেত্রে ইনফেকশনটা হলে তাদের মানে অনেক ক্ষেত্রে অ্যাসিম্পটোমেটিক থাকছে বা অত সিভিয়ার কিছু হচ্ছে না, তো তারা হচ্ছে প্রায়োরিটি লিস্টে লাস্টে আছে। তো ডেফিনেটলি এটা নেই যে তাদের দেওয়া হবে না। অফকোর্স যদি যখন মানে এই দেওয়া শেষ হয়ে গেল, একটা ব্যাচ শেষ হয়ে গেল, কারণ এটা তো দুটো ডোজের কথা ভাবতে হবে। একজনকে একটা ডোজ দিয়ে তারপরে যদি আমি তাকে সেকেন্ড ডোজটা না দিই তাহলেও তো আমি প্রোটেকশন দিলাম না। তো যাকে দিতে হবে তাকে তো আমার ফুল প্রোটেকশন দিতে গেলে দুটো ডোজ দিতে হবে। তো তাদের জন্য দেওয়ার পর যেটা আবার প্রোডাকশন হবে তখন ন্যাচারালি তখন তারপরে স্টেজে যারা আছে তাদের দিতে হবে। তো একদমই কাউকে দেওয়া হবে না, অ্যাভয়েড করা হবে, এরকম হয়তো এখন বলা হলো, পরে হয়তো নাও হতে পারে। একদম। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার। আমি শ্রাবণী চৌধুরী বলছি মেদিনীপুর একটু থেকে। কাইন্ডলি জোরে বলবেন, শুনতে পাচ্ছি না। শ্রাবণী চৌধুরী বলছিলাম মেদিনীপুর থেকে। আচ্ছা হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বলছি মাস দেড়েক আগে আমার হাজবেন্ডের পজিটিভ ছিল। তো তার প্রায় 20-22 দিন পর থেকে আমার ছেলে, বাবা, মা তিনজনেরই পজিটিভ হয়, কিন্তু আমার রিপোর্টটি নেগেটিভ আসে। তো সেক্ষেত্রে আমি ওদেরকে খেতে দেওয়া থেকে সমস্ত কিছু করেছি, ওদের পাশে ইভেন ওদের সাথেই থেকেছি, ওদের সাথেই ঘুমিয়েছি, কিন্তু সেক্ষেত্রে কি রিপোর্টটা ভুল এসেছে না এরকম হতেই পারে যে পজিটিভ Confusion তৈরি হয়েছে একটা। থাকা সত্ত্বেও নেগেটিভ আসতে পারে? ঠিক আছে, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, অবশ্যই এরকম হতে পারে। যে এই জন্য যে আগেই যে কথাটা বললাম, ইনার ইমিউনিটির কথাটা বললাম। এবার ধরুন অনেকের পজিটিভ এসছে, আপনার একই বাড়িতে থেকে পজিটিভ আসেনি। এটা মানে এটা নতুন কিছু না, এটা আপনার একার না, এটা হয়েছে। এবং এই জন্য স্ট্রেন টু স্ট্রেনও ভ্যারি করছে। হ্যাঁ, এখন যে নতুন স্ট্রেনটা নিয়ে আমরা ভয় পাচ্ছি, যেটা ইউকে তে শুরু হয়েছে, সেই স্ট্রেনটা আরো বলা হচ্ছে আগেরটা যা ছিল এটা তার 2 ডবল বা 3 ডবল সুপার ইনফেকশাস। ঠিক আছে, এটা কাউকে স্পেয়ার করছে না। এই যে আগের স্ট্রেনটা, সেখানে এরকম অনেককে স্পেয়ার করেছিল। ঠিক আছে, এই রিপোর্ট আছে যে ডক্টররা নিজেরা ম্যানেজ করেছে, তাদের মধ্যে সবাই ইনফেক্টেড হয়নি, কিন্তু দেখা যাচ্ছে আবার যে সেকেন্ড স্ট্রেনটা এসছে তাতে আবার সবাই ইনফেক্টেড হয়ে যাচ্ছে। অতএব এই যে যেইটার কথা আপনি বলছেন, সেটা এই সময় কিন্তু আপনার একার না, অনেকেরই হয়েছে। কেউ একই বাড়িতে থেকে ইনফেক্টেড হয়েছে, কেউ হয়নি। তার মানে এটা ভেবে নেওয়ার কারণ নেই যে আমার আর হবে না, আমি ইনভিনসিবল, সেটাও যেমন ভেবে নেওয়ার দরকার নেই। বা আপনার ওই রিপোর্টটা ভুল ছিল, এটাও ভেবে নেওয়ার দরকার নেই। দুটোই ঠিক। ডক্টর ব্যানার্জি, হাই ডায়াবেটিক পেশেন্ট যারা, এমনও তো আমরা দেখেছি যে হাই ডায়াবেটিক পেশেন্টরা তারা করোনা পজিটিভ হয়েছিল এবং তারা সুস্থ হয়েও ফিরেছে। এবার সমস্যাটা হচ্ছে তারা যখন সুস্থ হয়ে ফিরছেন, একটা নিউ লাইফ বলা যেতে পারে তাদের ক্ষেত্রে, যেহেতু হাই ডায়াবেটিক পেশেন্ট তাদের পরিবারে যখন কেউ কোভিড হচ্ছেন, ফেরার পথে বা সে কি ওই তাদের বাকি সদস্যদের সঙ্গে থাকতে পারবেন না, তাকে আইসোলেশনেই রাখতে হবে? দেখুন, ডায়াবেটিক হলে এটার মানে টুইস্ট এন্ড টার্ন আছে। অনেকেই কিন্তু অনেক ঝামেলায় পড়ছেন। ডায়াবেটিস এবং ওবিসিটি এই দুটো হচ্ছে খুব ব্যাড রিস্ক ফ্যাক্টর ফর কোভিড। তো সেই ক্ষেত্রে মানে যে ডায়াবেটিক পেশেন্ট যদি ভালো হয়ে গেছেন, খুব ভালো কথা, কিন্তু তাকে আবার সাবধানে থাকতে হবে। কারণ আমরা জানি যে ডায়াবেটিক পেশেন্টদের ইমিউনিটি স্ট্যাটাস একটু খারাপ হয়ে থাকে। যে কোনো ইনফেকশন খুব কমনলি হয়, যেমন ইউরিনারি ইনফেকশন ডায়াবেটিস পেশেন্টদের খুব বেশি হয়, ফাঙ্গাল ইনফেকশন বেশি হয়। তো সেই ক্ষেত্রে এরকমও রিপোর্ট পাওয়া গেছে এই করোনার সময়, আমাদের দেশের রিপোর্ট আছে, বিদেশের রিপোর্টও আছে, যে ডায়াবেটিক পেশেন্টদের বেছে বেছে এমন একটা অদ্ভুত ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে যেটা ইজ ভেরি রেয়ার। আমরা ডাক্তাররা আগে দেখিনি, হয়তো আমরা বইতেই পড়েছি, যার নাম হচ্ছে মিউকোরমাইকোসিস। এবং দেখা যাচ্ছে যে আমি কাগজেই পড়েছি এখানে, এবং আমার লন্ডনের কলিগদের কাছেও শুনেছি, সেখানেও পেয়েছে অদ্ভুত ভাবে মিউকোরমাইকোসিস বলে একটা অদ্ভুত একটা সেকেন্ডারি ফাঙ্গাল ইনফেকশন এসছে, যেটা মানে এত রেয়ার, কেউ ভাবতেই পারেনি যেটা কোনো পেশেন্ট এই নিয়ে আসতে পারে। সেজন্য মাথায় কারণ খেলেনি যে এটা এই হতে পারে। পরে যখন মানে প্যাথোলজি বা মাইক্রোবায়োলজি থেকে এই রিপোর্ট পাওয়া গেছে, তখন সবাই আশ্চর্য হয়ে গেছে এই ইনফেকশনটা কি করে হলো, যেটা হয়তো এইডস পেশেন্টদের হতে পারে বা এরকম কিছু। তো সেই জন্য বলছি, ডায়াবেটিক পেশেন্টদের ইমিউনো কম্প্রোমাইজ থাকে, তাই জন্য তাদের কিন্তু তারা সেরে গেলে খুব ভালো কথা, তাদের কিন্তু সাবধানে থাকতে হবে, কারণ ওই ফুল প্রুফ প্রোটেকশন বলে এখানে কিন্তু কিছু নেই।
একদমই তাই, এবং অনেক কিছু নতুন বিষয় আমরা এই করোনাকে কেন্দ্র করে পাচ্ছি যেগুলো আমাদের ধারণার বাইরেই বেরিয়ে যাচ্ছে। কারণ আপনাদের মানে চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় আপনারা নতুন কিছু অনেক জানছেন শিখছি। যে এক্স্যাক্টলি যে নিশ্চয়ই। কি হচ্ছে এই ভাইরাস। প্রথমত এই ভাইরাস বলাই হচ্ছে সার্স 2, বাট সার্স 1ও কিন্তু আপনারা লড়াই করে সেটাকে কিন্তু দূর করেছিলেন। এবার প্রশ্নটা থেকে যায় যে সিমটম, ব্রঙ্কাইটিস পেশেন্ট যারা দীর্ঘ সময় ধরে ভুগে আসছেন, দীর্ঘ সময় ধরে তাদের ব্রিদিং প্রবলেম রয়েছে এবং সারা বছর ধরে তারা ভোগেন, তাদের একটা নর্মালি আতঙ্ক কাজ করে যে যদি আমার কোভিড হয় তা আমার বোধহয় খুব সিরিয়াস কন্ডিশন হয়ে যাবে। ইজ ইট পসিবল? এটা কি হয়, হতে হ্যাঁ পারে? দেখুন, হ্যাঁ এরকমও দুটোই কিন্তু এর দিক আছে। অনেক সময় ব্রঙ্কাইটিস পেশেন্টরাও অনেক সময় ভালো করেছে এবং ভালো সুস্থ হয়ে ফিরেছে, আবার কারুর ফেরেনি। এই জন্য মানে এটার কোনো টিপিক্যাল প্যাটার্ন বলতে পারছি না যে এইটা থাকলে আপনার ভালো হবে বা এটা থাকলে আপনার খারাপ হবে, এটা বলা যাচ্ছে না। এটা আমরা নিজেরাও কাগজে রিপোর্টে দেখেছি 90 বছরের লোকও ফিরে এসছে আর 40 বছরের লোকও মারা গেছে, ঠিক আছে? তো সেই টিপিক্যালি কোনো একটা প্যাটার্ন নেই যে এইটা হলে এটা হবে। কিন্তু যদি বলেন ব্রঙ্কাইটিস, দেখুন ব্রঙ্কাইটিস যাদের আছে তাদের কিন্তু ডিজিজ প্যাথোলজিটা আলাদা, ঠিক আছে? তারা যদি সেইটা কন্ট্রোলে রাখেন তাহলে ভালো, কিন্তু কিছুটা যাদের লাং ড্যামেজ হয়ে যাচ্ছে, যেমন ধরুন অনেকে আছে স্মোকার, তো তাদের এই সিওপিডি বলে যে ডিজিজটা হয় তার মধ্যে ধরুন ওরকম আর কি মানে এমফাইসিমা হয়, ব্রঙ্কাইটিস হয়। এই গ্রুপ অফ পেশেন্টদের কিন্তু অনেকের লাং খুব বাজেভাবে ড্যামেজ থাকে। তো তার উপর যখন কারোর করোনা হচ্ছে, করোনা হলেই মানতে হবে সবার কিন্তু একই রকম ভাবে লাং ড্যামেজ হচ্ছে না। তো সেই লোকটির যদি লাং ড্যামেজ না হয় তাহলে সে বেঁচে গেল, সে বললো দেখো আমার ব্রঙ্কাইটিস ছিল, আমার তো কিছু হলো না। কিন্তু আরেকটি লোক যদি তার লাং ড্যামেজ হয়, লাং এফেক্টেড হয় করোনায়, যেহেতু লাংটা অলরেডি ড্যামেজ ছিল, তার চান্স অফ সিভিয়ারিটি ইজ ভেরি হাই। একদম। হ্যালো হ্যালো হ্যাঁ, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আচ্ছা, আমি উল্টোডাঙ্গা থেকে কবিতা ব্যানার্জি বলছি। আচ্ছা বলুন। আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে যে আমার বোনের প্রায় মাস দুয়েক আগে করোনা হয়েছিল। আমি একজন সিনিয়র সিটিজেন, তা আমি কি বোনের বাড়িতে এখন যেতে পারি, এটাই প্রশ্ন। 2 মাস আগে হয়েছিল, শুনতে থাকুন। হ্যাঁ 2 মাস আগে হলে উনি আর ইনফেক্টিভ স্টেজে নেই ডেফিনেটলি, কিন্তু আপনি যখন যাবেন সেটা আপনার দায়িত্বে যাবেন, যে মানে আপনাকে তো যেতে হবে কিছু একটা করে। তো সেইটা আপনি পাবলিক ট্রান্সপোর্টে যে এক্সপোজার আছে, বাইরে বেরোলে যে এক্সপোজার আছে, যেটাকে আমরা বলছি যে কমিউনিটি এক্সপোজার থেকে অনেকেরই হচ্ছে, সেইটা নিয়ে আপনাকে ভাবতে হবে। বাট যেহেতু 2 মাস আগে আপনার বোনের হয়েছে, আপনার বোন এখন ইনফেক্টিভ স্টেজে নেই, আপনি নিশ্চয়ই দেখা করতে পারেন। ডক্টর ব্যানার্জি, আগে যেমন আমরা শুনছিলাম যে গরম জল খাও, ভেপার নাও, হ্যাঁ এখন আস্তে আস্তে দেখছি সেটাও ধীরে 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 কিন্তু অবসলিউট হয়ে যাচ্ছে। মানে এগুলোও খুব একটা যে করোনাকে লড়াই করার জন্য করোনার সাথে এফেক্টিভ তাও নয়। তাহলে আমরা খাওয়া দাওয়ার মাধ্যমে আর কি পরিবর্তন করে নিজেদেরকে সুস্থ রাখতে পারি? হ্যাঁ ওরকম কোনো আর কি ম্যাজিক ট্রিক কিছু পাওয়া গেল না। অনেক কিছু আমরা ট্রাই করলাম, কিন্তু ম্যাজিক ট্রিক কিছুই পাওয়া গেল না যে এটা করলে হবে না। অনেক কিভাবে প্রিভেনশন, আমি বলবো কি দেখুন, নর্মাল হেলথ, আমি নিজের পেশেন্টদের আমি এটাই অ্যাডভাইস করি সবসময় যে একটা হেলদি থাকার চেষ্টা করা, ঠিক আছে? যেমন ধরুন হেলদি জিনিসপত্র খাওয়া, আমাদের নিজেদের ইন্ডিয়ান ডায়েটে কিন্তু অসংখ্য হেলদি জিনিস আমাদের আশেপাশেই আছে, কিন্তু আমরা সেগুলো অ্যাভয়েড করি অনেক সময়, বা যেটা তাড়াতাড়ি হয়ে যাবে সেইটাই আমরা খাওয়ার চেষ্টা করি, যেই জন্য ফাস্টফুডের এত দর বেড়ে গেছে, এখন সবাই খায়। তো এবার যেটা ভাবতে হবে, আমাদের যে ট্র্যাডিশনাল ফুড সেগুলো সবসময় ভালো ছিল এবং আছে, সেগুলো যদি আমরা খাই, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল ফাইবার ডে সবসময় বলা হয়, তো যদি আমরা 2-3টে ভেজিটেবল, 2টো ফ্রুট এরকম খাই এবং যদি নিজেরা সুস্থ থাকার চেষ্টা করি, তাহলে আমাদের বডির ইমিউনিটিটাকে আমরা মেনটেন করতে পারবো। তার জন্য গরম জলে গার্গেল বা পার্টিকুলার একটা কোনো পদ্ধতি, বা এটা খাওয়া, যেমন ধরুন হলুদ দুধে দিয়ে খাওয়া, এটা কিন্তু, বা আদা খাওয়া, এগুলো কিন্তু আমাদের ট্র্যাডিশন যদি দেখেন, এটা কিন্তু নতুন কিছু না। আদা চায়ে দিয়ে খাওয়া বা দুধের মধ্যে হলুদ পেলে খাওয়া, এই তো আমাদের মানে মা ঠাকুমার পুরোনো দিনের টোটকা, এই সর্দি হলে এটা করো, এটা করো, হ্যাঁ তুলসী পাতা খাও, মধু খাও, এগুলো মানে। এবার যদি বলেন করোনা প্রিভেনশনের জন্য এটা করো, এটা ঠিক করোনা প্রিভেনশনের বলবো না আমি, কিন্তু এটা সুস্থ থাকার জন্য চিরকালই ছিল, এবং যেটা করলে কোনো হার্ম নেই, সেটা করায় কোনো মানে প্রবলেম তো আমি দেখি না, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমি এগুলোর কোনো মানে পরিপন্থী না। কেউ যদি করে তা সুস্থ থাকার জন্য ডেফিনেটলি করুক, বাট এটা দিয়ে তার করোনা হবে না তাই জন্য সে বাকি সবকিছুগুলোকে অ্যাভয়েড করবে, সেটা চলবে না। মানে সেই মাস্ক, সোশ্যাল ডিস্টেন্সিং ঘুরে ফিরে কিন্তু চলে আসবে, আপনি যাই করুন না কেন ওইগুলো আপনাকে করতে হবে।
যদি আপনি এটাকে দূরে ঠেকাতে পারেন, কিন্তু সুস্থ থাকলে কি হবে, আপনি যদি এক্সপোজ হয়েও থাকেন, আপনার বডির ইমিউনিটি পাওয়ার দিয়ে আপনি কিছুটা হলে ফাইট করতে পারবেন, এবং আপনার যে ব্যাড এফেকশন, যেগুলো যে ধরুন হার্টের প্রবলেম হয়ে যাচ্ছে, কারোর লাংসের ড্যামেজ হয়ে যাচ্ছে, এইগুলোকে যদি আমরা প্রিভেন্ট করতে পারি, যদি সামান্য একটা জ্বরের উপর দিয়ে বা ধরুন একটু টেস্ট, লস অফ টেস্ট, এর উপর দিয়ে ইনফেকশনটা বেরিয়ে গেল, তাহলে ইউ আর লাকি। একদম, এটা তো বাস্তব বিষয়। আরেকটা প্রশ্ন করি আমি ডক্টর ব্যানার্জি, আমরা না এই যে বললেন না অভ্যেস, অনেক কিছু আমরা অভ্যেস করে ফেলেছি এই কয়েকটা মাসের মধ্যে, কতগুলো শব্দও আমরা অভ্যেস করে ফেলেছি আমাদের জীবনধারার মধ্যে। আমরা আমাদের লাইফস্টাইলের মধ্যে একটা অঙ্গ হয়ে গেছে স্যানিটাইজার আমরা ইউজ করছি, স্যানিটাইজার টানেল ইউজ করছি, তার সঙ্গে সঙ্গে উঠে আসছে ডিসইনফেক্ট্যান্ট। এবার প্রশ্ন হচ্ছে, ডিফারেন্স কি ডিসইনফেক্ট্যান্ট স্প্রে করা আর স্যানিটাইজার স্প্রে করার মধ্যে? আদৌ কি এটা এক না আলাদা? দুটো আলাদা কার্যকারিতা রয়েছে। এবার দেখুন, স্যানিটাইজেশন আর ডিসইনফেকশন, এটা হচ্ছে তো আপনার মানে ডাক্তারি পরিভাষায় তফাৎ হয়ে গেল। ডিসইনফেকশন মানে ইনফেকশনটাকে আপনি, ডিসইনফেকশন মানে স্যানিটাইজেশন, ডিসইনফেকশন ডেফিনেটলি হতে পারে। স্যানিটাইজ করা, ডিসইনফেকশন করার মধ্যে বেসিক, ডিসইনফেকশন মানে কোনো একটা ইনফেক্টিভ জীবাণু আছে যেটাকে আমরা ধুয়ে মুছে ফেলতে চাই, সেই জন্য ডিসইনফেকশন। যেমন ধরুন আমাদের ওটিতে সবসময় আমাদের ডিসইনফেকশন করতে হয়, নাহলে ইনফেকশন ছড়িয়ে যাবে। একটা পেশেন্টের ওটি করলাম, সে খারাপ পেশেন্ট হতে পারে, তার থেকে যাতে পরের পেশেন্টের না হয় সেই জন্য আমাদের নিট অ্যান্ড ক্লিন করে ডিসইনফেক্ট করতে হয়। কিছু কিছু কেমিক্যাল আছে যেগুলো দিয়ে টিপিক্যালি করা হয়, ঠিক আছে। যন্ত্রপাতিও তেমনি ভাবে ডিসইনফেক্ট করা হয়, চিরকালই করা হয়। এবার এই যে স্যানিটাইজেশন যে করা হচ্ছে, স্যানিটাইজেশনের হচ্ছে যে ক্লোরিন, দেখবেন ঘুরে ফিরে আসছে অ্যালকোহল আর ক্লোরিন। হ্যাঁ, ক্লোরিন হচ্ছে খুব ভালো ডিসইনফেক্টেন্ট। যে কোনো সারফেস ক্লিনিং এর জন্য ক্লোরিন, মানে যেমন সিম্পল ধরুন না, ব্লিচিং দিয়ে আমাদের আগেও তো ক্লিন করা হতো, সে পাতকোর জল থেকে, পুকুরের জল থেকে, যখন বন্যা হতো সেই ব্লিচিং পাউডার, ব্লিচিং ট্যাবলেট, আর আবার সারফেস ক্লিনার হিসাবে তো যে কোনো সময় ব্লিচিং, আমরা যে বিভিন্ন রকম বাথরুমের ক্লিনার ইউজ করি সবই তো ব্লিচিং। তো এই ব্লিচিং জিনিসটা মানে হচ্ছে আমাদের এই ক্লোরিন। ক্লোরিনটা কি হচ্ছে, ন্যাসেন্ট ক্লোরিন থাকে এই ব্লিচিং এর মধ্যে, যেটা থেকে আমাদের অ্যাকচুয়ালি ডিসইনফেকশন জিনিসটা হয়, যেটা এখনো ইউজ করা হচ্ছে। হাইপোক্লোরাইড সলিউশন বারবার বলা হচ্ছে এই সব ফর সারফেস ক্লিনিং। বাট মানুষের বডি ক্লিনিং বা কোনো মানে মানে ওরকম মানে যেই সারফেস গুলো আপনি এই দিতে পারবেন না, মানে যেগুলো লিভিং সারফেস থাকবে, সেগুলোতে ক্ষেত্রে তখন অ্যালকোহল দেওয়া হচ্ছে। অ্যালকোহলের একটা সার্টেন পার্সেন্টেজ, মানে অ্যালকোহলের যে কোনো পার্সেন্টেজ হবে না, যেমন এটা সবসময় 70% উপরের অ্যালকোহল হতে হবে, অথচ মানুষ যে অ্যালকোহল গুলো খায় সেগুলো কিন্তু সেই পার্সেন্টেজ হয় না। তো এটা হচ্ছে এইরকম হাই পার্সেন্টেজ অফ অ্যালকোহল, তার মধ্যে কোনো জীবাণু বাঁচতে পারে না। তো সেইটাকে ডিসইনফেক্টেন্ট হিসাবে ইউজ করা হচ্ছে ফর আমাদের ধরুন যে কোনো সারফেস, আমাদের বডি সারফেস, যে কোনো মিউকোজা, ঠিক আছে, আমরা যেগুলো রেগুলার হাত দিচ্ছি সব সময়, হ্যাঁ, সেই সারফেস গুলোকে ডিসইনফেকশন করা হচ্ছে বা স্যানিটাইজ করা হচ্ছে, সেমই হলো আমাদের জন্য, সেটা হচ্ছে অ্যালকোহল দিয়ে। তাহলে দুটো জিনিস এর মধ্যে উঠে এসছে, একটা হচ্ছে অ্যালকোহল উইথ এ সার্টেন হাই পার্সেন্টেজ অফ অ্যালকোহল, যার মধ্যে কখনো কোনো জীবাণু বেঁচে থাকতে পারে না, হ্যাঁ, কারণ সেটা হচ্ছে খুব মানে জল টেনে নেয় আর কি। খুব জল, একটা সেল যদি পড়ে, জীবাণুর সেলগুলো থাকে একটা সেল, তো সেল পড়লে অ্যালকোহল কি করবে, জলটা ওর থেকে টেনে নেবে। সেলটা কি হবে, জল যদি সেল থেকে বেরিয়ে যায় সেলটা ভেঙে যাবে, লাইসিস হবে, এইভাবে যে কোনো জীবাণু মরে যায়। আর ব্লিচিং এর ক্ষেত্রে মেথডটা একটু আলাদা, এটা হচ্ছে ক্লোরিন, ন্যাসেন্ট ক্লোরিন বেরিয়ে কাজ করে, কিন্তু ওইভাবেই সেল, এরও সেলের ড্যামেজ করবে, সেইভাবে এরা ডিসইনফেক্ট বা স্যানিটাইজ করে। কারণ এখন আমরা দেখছি যে মানে ঠিক যেমন স্যানিটাইজার, এই যে আপনি বললেন একটা মানে মিনিমাম পার্সেন্টেজ রয়েছে, আমরা তো এখন যেখানে সেখানে এই পার্সেন্টেজ দেখছি এবং আদৌ সত্যতা আমরা জানি না, মানুষ বাঁচার চেষ্টা করে, এবং সাংঘাতিকভাবে স্যানিটাইজারের পাশাপাশি ডিসইনফেক্ট্যান্ট নামেও কিন্তু অনেক কিছুই বিকোচ্ছে। এবার মুশকিলটা হচ্ছে ডক্টর ব্যানার্জি, যে যারা নর্মাল জীবনধারার মধ্যে চলে এসেছেন, তখন যারা, আপনি বাইরে বেরোচ্ছেন, আমরা বাইরে বেরোচ্ছি, বহু মানুষ কাজের জন্য বাইরে বেরোচ্ছে, তো এবার তারা যখন বাইরে থেকে বাড়ি ফিরছে, এবার তারা কনফিউজ যে তারা স্যানিটাইজ নিজেদের করবে না, তারা ডিসইনফেক্ট্যান্ট ইউজ করবে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন বা জীবাণুমুক্ত করার জন্য, কারণ যেহেতু বাড়িতে আদার্স মেম্বার্স রয়েছে। হ্যাঁ, এবার দেখুন, এইটা হচ্ছে সিম্পল ব্যাপার। আপনি বাইরে থেকে এলেন, আপনি যদি মনে করেন আপনি ভাইরাস ক্যারি করছেন, তো বাইরে থেকে এলে সবকিছু ধোয়া, এটা তো সবারই উচিত, জামা কাপড় রেগুলার চেঞ্জ করা রেগুলার উচিত। তো তার মধ্যে হচ্ছে সবচেয়ে ভালো, আপনার হাতের কাছে, আপনাকে এত কিছু তো ইউজ করতে হবে না, আপনার সবচেয়ে ভালো হাতের কাছে আছে পরিষ্কার করার জন্য সাবান আর জল। তো ডেফিনেটলি আমরা তো গরম প্রধান দেশের লোক, আমরা সবসময় সাবান জল দিয়ে বাইরে থেকে এসে গা ধোয়া আমাদের তো এটা স্বভাবই।
ছোট বয়স থেকে আমরা শিখেছি যে বাইরের জামা কাপড় ছেড়ে ফেলতে হয়, বাড়িতে রাখতে নেই, এগুলো কাচতে দিতে হয়, এবং অফকোর্স হাতগুলো সাবান দিয়ে, পা গুলো সাবান দিয়ে ধুতে হয়। এবার যদি বলেন পুরো বডি, আমরা ইউজুয়ালি গরমের দিনে আমরা পুরো বাড়ি, যে কেউ বাড়ি থেকে বাইরে থেকে এলে তারা গরমের জন্য এমনি অটোমেটিকই গা ধোয়, সাবান দিয়ে গা ধোয়। এবার শীতকালের যে ব্যাপার হচ্ছে, আপনি যদি সাবান দিয়ে হাত, এবং যদি ধরুন পুরো গা আপনি ধুলেন না, যদি ঠান্ডা লেগেছে আপনি পুরো গা ধুলেন না, কিন্তু ভেবে দেখুন আপনার সারফেসের টাচে আসে যতটুকু অংশ, ঠিক আছে, অফকোর্স বাকি অংশটা আমাদের জামা কাপড়ে ঢাকা থাকে, কিন্তু আমাদের মেন জায়গা হচ্ছে হাত, মানে এই অবধি, হাতের যে এই অবধি পোর্শন, এই জায়গাটা হচ্ছে আমাদের সবসময় টাচে লাগছে, এবং বাড়িতে এসে ওই জায়গাটাই আমি টাচ করে সবকিছু কাজ করব। তো এতটুকু জায়গা তো আপনাকে নিশ্চয়ই ধুতে হবে। আপনারা যারা বাইরে বেরোচ্ছেন তারা সবসময় সাবান দিয়ে হাতটা ধুন। আপনার অ্যালকোহল যদি না, স্যানিটাইজার না থাকে, কোনো চিন্তা নেই, সাবান দিয়ে যদি আপনি ভালো করে হাত ধোন, তাতেও তো ভাইরাস খুব ফ্রেজাইল স্ট্রাকচার, তাতেও কিন্তু সেটা দূর হয়ে যাবে। ভাইরাস ব্যাকটেরিয়া যাই থাকুক, একটা যে কোনো সাবান দিয়ে যদি আপনি ভালো করে হাত ধোন, পা ধোন, যেগুলো আপনার ইনট্যাক্ট, মানে কারণ আপনাকে তো, আপনি বিছানায় শোবেন, তো ন্যাচারালি আপনি তো নোংরা পায়ে বিছানায় নিশ্চয়ই উঠবেন না, তো তাহলে আপনাকে তো সেইগুলো হাত পা একটু তো মিনিমাম পরিষ্কার, এটা তো সবসময় আমরা, আজকে করোনা ছেড়ে দিন, এমনিতেই আমরা করতাম, এটা চিরকালই করবো। ইট ইজ আ গুড হেলদি হ্যাবিট। একদমই তাই। অভ্যেস হচ্ছে সব থেকে বড় বিষয়, এবং সেটা আমাদের অন্তত করোনা শিখিয়েছে, এটা তো বলতেই পারি আমরা ডেফিনিট করে, যে আমাদের সুন্দর জীবনযাত্রার মধ্যেও এনেছে আতঙ্কের পাশাপাশি। হয়তো আতঙ্কিত হয়েই আমরা সুন্দর জীবনযাত্রার মধ্যে আসার চেষ্টা করছি। তবে ডেফিনিট করে বলবো যে করোনা এবং করোনার থেকে বাঁচার এই যে একটা লড়াই, এখানে সচেতনতার জায়গাটা সব থেকে বেশি, মানে প্রায়োরিটি তাকে দেওয়া উচিত। হ্যালো হ্যালো, কেউ আছেন আমাদের সাথে? হ্যালো, ডক্টর ব্যানার্জিকে একটা কোয়েশ্চেন করি, যে নানাবিধ রোগ ব্যাধি আমাদের তো জীবনে লেগেই রয়েছে, সারা জীবনের মধ্যে আমাদের এই লাইফস্টাইলের মধ্যে। তো সেখানে এখন যেহেতু করোনার সিচুয়েশন, অনেকে তো এখন হসপিটাল যেতে, নার্সিংহোম যেতে রীতিমতো ভয় পাচ্ছেন, এবং এটাও বাস্তবিক। কিছু ক্ষেত্রে কিন্তু দেখাও যাচ্ছে লোকটা নিয়ে গেল একটা রোগ নিয়ে, সে ফেরত এলো কিন্তু কোভিড নিয়ে, এটাও বাস্তব। তো এই জায়গাতে আমরা সতর্ক থাকবো কি করে, বা সে সমস্ত নার্সিংহোম, হসপিটালই বা কতটা তাদের সতর্কতা অবলম্বন করবে পেশেন্টগুলোর ক্ষেত্রে, আদার্স পেশেন্টের কথা বলছেন? দেখুন, হাসপাতালের সতর্কতা এটাই যে কোভিড নন কোভিড দুটো মানে সেকশন ভাগ করে দেওয়া, যাতে কিনা এক জায়গায় স্টাফ আরেক জায়গায় না যায়। কিছু হসপিটাল, বড় কর্পোরেট হসপিটাল নিশ্চয়ই সেটা করেছেন, যারা কোভিড ম্যানেজ করছে তাদের একটা বিল্ডিং তারা মানে দিয়ে দিচ্ছে, বা একটা ওয়ার্ড, একটা ফ্লোর দিয়ে দিচ্ছে কোভিডের জন্য, যাতে কিনা ওই ফ্লোরের লোক অন্য ফ্লোরে না যায়, তারা প্রপার পিপিই পরে কাজ করে। সেখানকার মানে ক্যান্টিন স্টাফ থেকে আরম্ভ করে সবাইকে আলাদা হতে হবে, যাতে কোনোভাবে কন্ট্যাক্টটা ওই জায়গা থেকে অন্য জায়গায় না আসে। এইটা তো হাসপাতালের দায়িত্ব, এটা তো আপনাদের, মানে সাধারণ মানুষের কিছু করার নেই। কিন্তু সাধারণ মানুষ, যখন আপনার কোনো একটা অসুস্থতা হবে, তখন তো আপনাকে হাসপাতালে যেতে হবে। আনফরচুনেটলি এটা নিয়ে তো কিছু করার নেই। ধরুন কারোর একটা, ধরুন ডেলিভারির জন্য কেউ হাসপাতালে যাচ্ছে, কারোর পায়ে ফ্র্যাকচার হয়েছে, কি কারোর স্ট্রোক হয়েছে অলরেডি, কি তো হাসপাতালে না গিয়ে, বা অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, সেটা হাসপাতালে আপনাকে যেতে হলে আপনাকে যেতে হবে, আপনি তো শখ করে যাচ্ছেন না, ডেফিনেটলি যেতে হবে। এবং সেই ক্ষেত্রে আপনি আপনার মতো প্রোটেকশনটুকু নিতে পারেন। আপনি যদি নন কোভিড হন, তো ন্যাচারালি আপনাকে একটা সেপারেট ওয়ার্ডে রাখা হচ্ছে, সেই ডক্টররা অন্য একটা ওটিও ঠিক করে দেওয়া হচ্ছে, যেই ওটিটা শুধু নন কোভিড কেস হয়, যেখানে কোভিড কেস হয় সেটা অন্য ওটি। এইভাবে যতটা আলাদা করা যায়, আমার মনে হয় হাসপাতালগুলো সেটা চেষ্টা করছে। এবার ছোট হাসপাতালে সবসময় সেই ফেসিলিটি দেওয়ার মতো ক্যাপাসিটি থাকে না, তো তাদের ক্ষেত্রে একটা যে ছোট হাসপাতাল যদি কোভিড ট্রিটমেন্ট না করে তাহলেই হলো। এখন যেমন আমাদের কোভিড লোডটা একটু কম আছে, তো আই হোপ ছোট হাসপাতালগুলোর মধ্যে কোভিড ঢুকবে না, তারা সবসময় কোভিড টেস্ট নেগেটিভ দেখেই পেশেন্ট নেওয়ার চেষ্টা করবেন, যাতে কিনা সেই সেগ্রিগেশন তারা যেহেতু করতে পারছেন না। বড় হাসপাতালের ক্যাপাসিটি আছে, তারা সেগ্রিগেট করছে, হোপফুলি এর থেকে মানে একজন থেকে একজনের ট্রান্সমিশনের চান্সটা কমানো হচ্ছে। আমি 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 আউটডোরের ক্ষেত্রে একটু জিজ্ঞাসা করব। আমি আসবো, একজন বন্ধু আছেন আমাদের। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি গোপা অধিকারী বলছি, ইচ্ছাপুর থেকে। আচ্ছা বলুন, কি প্রশ্ন আছে আপনার? হ্যাঁ, আমার তো অ্যালার্জি আছে, আমি হসপিটাল যেতে পারছি না, সোরাইটিস আছে আমার। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি মানে ঘরোয়া কোন খাবারে যদি বাঁচা যায়, সেটাই আমি জিজ্ঞেস করতে চাইছি। সোরিয়াসিসের পেশেন্ট আপনি?
আচ্ছা, সোরিয়াসিস আছে শুনতে মানে থাকুন। আপনি জানেন যখন এটা তো একটা ক্রনিক কন্ডিশন, এটা তো কিউরেবল না, এটা তো আপনাকে রেগুলার কোনো না কোনো মেডিসিনের আন্ডারে থাকতে হবে। তো ডেফিনেটলি আপনার ডার্মাটোলজিস্ট আপনাকে কোনো ওষুধ ঠিক করে দিয়েছে, আমি গাইনোকোলজিস্ট হিসাবে সেটা আপনাকে বলতে পারবো না, বাট যে ওষুধ আপনাকে দেওয়া হয়েছে সেইটা আপনি কন্টিনিউ করবেন। যদি আপনার না কোনোভাবে ফ্লেয়ার আপ করে বা হঠাৎ কিছু বেড়ে গেল, তাছাড়া তো ইটস আ ক্রনিক ডিজিজ, এক্ষুনি আপনার তো হাসপাতালে যাওয়ার কোনো ইন্ডিকেশন নেই। আপনি যে ওষুধের উপর আপনাকে রাখা হয়েছে আপনি সেই ওষুধটা কন্টিনিউ নিয়ে যাবেন, যাতে আপনার কন্ডিশনটা কন্ট্রোলে থাকে, বিকজ ইট ইজ নট আ কিউরেবল ডিজিজ। একদমই তাই। আবারও আপনাদের বলে রাখি, যে পেশেন্ট, যে ধারারই পেশেন্ট হোক না কেন বা হন না কেন, আপনাদের যে কোভিড হলে যে সমস্যা হবে সেটা ভাবার থেকেই সতর্ক হওয়াটা সবথেকে বড় বিষয়, যেটা ডক্টর ব্যানার্জি বারবারই বলছেন যে আমাদের মাস্ক পরা এটা আমাদের একদম ম্যান্ডেটরি, এটা করতেই হবে। যদিও খুব দুর্ভাগ্যবশত এখনও আমরা যখন রাস্তায় বেরোই তখন দেখি থুতনিতে মাস্কটা গিয়ে জায়গা নিয়েছে নাকের বদলে। এবং প্রথম আমরা ভাবতাম হয়তো কোনো কারণে অভ্যেসের অভাবের জন্য হয়েছে হয়তো, কিন্তু এখন বোধহয় এটাই মানুষের অভ্যেস হয়ে গেছে। এখানে আমি একটা প্রশ্ন করি, আমি আউটডোরের কোয়েশ্চেনটা পরে করছি ডক্টর ব্যানার্জিকে, সেটা হচ্ছে এই যে মানুষ এখনও তো অনেকটাই অসচেতন হয়ে গেছে, হয়তো নিউ নর্মাল সিচুয়েশনে তারা ভাবছে বোধহয় ভ্যাকসিনটা পেয়েই গিয়েছি, এবং সেই নিউ নর্মাল পজিশনে মানুষ ভাবছে যখন নিউ নর্মাল হচ্ছে, বাস চলছে, ট্রাম চলছে, ট্রেন চলছে, ট্রাম না চলুক, যাই হোক বাস চলছে, ট্রেন চলছে, সুতরাং সবই যখন হচ্ছে তাহলে আর মাস্ক নিয়ে লাভ কি আছে, আর পুলিশে ধরতে পারে, ঠিক আছে তাহলে মাস্কটা থুতনিতে মোটামুটি আটকে রেখে দিই, তাহলে পুলিশ গেলেই যাতে তুলে দিতে পারি। কিন্তু এইটা কি আদৌ সমীচীন হচ্ছে, এটা সব থেকে বড় প্রশ্ন। কারণ আপনি থুতনিতে মাস্ক রাখতে পারেন, আপনার সামনের লোকটা হয়তো সিনিয়র সিটিজেন, আপনি একটা কথা বলছেন, আপনার ড্রপলেট হচ্ছে, তার থেকে আপনি যদি অ্যাসিম্পটোমেটিক হয়ে থাকেন তাহলে তো সেই লোকটারও হয়ে যাবে এবং তার মাধ্যম দিয়ে কিন্তু বাকিদের ছড়াবে। বা আপনি একটা গ্যাদারিংয়ে রয়েছেন, সেখানে আপনি এই মানে অসচেতন মানুষ হিসেবে এরকম কাজ করে যাচ্ছেন লাগাতার, তার ফল ভোগ করবে বাকিরা, যারা রীতিমতো ফ্রম দ্য বিগিনিং অফ দিস সিচুয়েশন তারা মেনটেন করে যাচ্ছেন, নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছেন, নিজেদের পরিবারের সদস্যদের বাঁচানোর চেষ্টা করছেন, তাদের এন্টায়ার লড়াইটাই জিরোতে গিয়ে ঠেকছে। শুধুমাত্র আপনাদের মতো কিছু অসচেতন মানে অদ্ভুত টাইপের মানুষের জন্য, যারা কোনো কিছুকেই গুরুত্ব দিচ্ছেন না, যখন আপনারা ভগবান না করুন কোভিডের মতো এরকম একটা ভয়ানক ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, ততদিন আপনাদের টনক নড়বেন না এবং নড়ার জায়গায় আপনারা নেই। এবং কখনো এটা ভাবছেন না যে বর্তমানে ধীরে ধীরে ভাবছেন অনলাইন নিয়ে তো পড়াশুনো চলছে, বাচ্চা কাচ্চা তো বাইরে বেরোচ্ছে না। এমনও খবর আছে যে 13 বছর 14 বছরের বাচ্চারা ফ্যাটাল কন্ডিশন এসছে বিকজ অফ দিস করোনা ভাইরাস। সুতরাং আপনারা অ্যাওয়্যার না হলে কোনোভাবে, আমরা লাগাতার করোনা সতর্কতার এই প্যানেল আপনাদের সামনে নিয়ে আসছি প্রথম থেকে। আপনারা আমাদের এই অনুষ্ঠানে ফোন করছেন, আপনাদের যা যা করণীয়, কি করণীয় রয়েছে, যা যা জিজ্ঞাসা রয়েছে আপনারা জিজ্ঞাসা করছেন, কিন্তু সব এটা কোনো সলিউশন বেসিক্যালি হচ্ছে না যতক্ষণ না সমস্ত মানুষ একত্রিত হয়ে, যে কারণে আমাদের এই অনুষ্ঠান বা যে কারণে আমরা লড়াই করছি আজকে সবাই মিলে, শুধু আমি আপনি প্রত্যেকে তা তো নয়। একবার ভেবে দেখেছেন যারা দিন আনি দিন খাই, তাদের রোজগারটা বন্ধ হয়ে গেছিল, কত মানুষ এমন রয়েছে যারা করোনার থেকেও অবসাদে সুইসাইড করেছে। সুতরাং অন্তত তাদের কথা ভাবুন। এটা তো বলা হয় রাজার ধনও বসে খেলে শেষ হয়। সুতরাং প্রত্যেককেই কাজে বেরোতে হচ্ছে, প্রত্যেকেই কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছে নিজেদের জীবনধারাকে ধরে রাখতে, বাঁচতে এবং বাঁচাতে। যারা এখনো এরকম অসচেতন মানুষ রয়েছেন, অসচেতনতা করে চলেছেন লাগাতার, আমি এটা বলি না যে গ্লাভস পরতে হবে, কারণ আমরা বহুবার এই অনুষ্ঠানে আমরা ডক্টর ব্যানার্জির সঙ্গে পরে আবার কথা বলছি, একটু সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, আবার চেষ্টা করছি ওনার সঙ্গে সংযোগে আসার। আমরা বহু চিকিৎসকের সঙ্গে কথা বলেছি, তাদের পরামর্শ নিয়েছি যে গ্লাভস পরাটা ম্যান্ডেটরি কিনা, এবং তারা বরাবর একটা কথা বলেছেন যে আপনি যদি পরতে চান পরতে পারেন গ্লাভস, কিন্তু এটা ম্যান্ডেটরি না যে গ্লাভস পরতেই হবে। পরলে ভালো, কিন্তু মুশকিল হচ্ছে সেই গ্লাভসটাকে মেনটেন করাটা সব থেকে বড় বিষয়। ওই গ্লাভস নিয়ে আপনি নাক চুলকে দিলেন, চোখ চুলকে দিলেন, লাভ কিছু হলো না, আলটিমেটলি সমস্যা। তার থেকে আপনি হাতের মধ্যে আপনি হাত খোলা রাখুন এবং স্যানিটাইজ করুন, সেটা সব থেকে বড় বিষয়। যেটা আমি বলছিলাম, আমরা আবার সংযোগ স্থাপন করতে পেরেছি ডক্টর ব্যানার্জির সঙ্গে, এই যে মানুষ লাগাতার অসচেতন, তার ইফেক্টটা আরও মারাত্মক নিশ্চয়ই আগামী দিনে হতে পারে। কি লেভেলের হতে পারে আমি আসবো। বন্ধু আছেন, হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি দিল্লি থেকে তানিয়া বলছি। হ্যাঁ বলুন। বলছি যে আমার এজ প্রায় 59-60, তো আমি এখনো অব্দি বাইরে বেরোইনি সেই মার্চ মাস থেকে এই করোনার এতে। আচ্ছা।
তো আমার সামান্য কোমরবিডিটি একটু হাই ব্লাড প্রেশারটা হাই হয় এই জন্যে। আর সামনে যে পাপ্পি টাপ্পিদের খেতে দিতে যাবো সামান্য 10 মিনিটের জন্য, সেটা কি করতে পারবো? কারণ আমার বাড়ির লোক এমনি প্লেনে ট্রেনে করে ঘুরে এসছে, তাদের কিছুই হয়নি। ওয়েস্ট বেঙ্গল থেকে দিল্লি অব্দি এলো, তো সেইটা কি করে সম্ভব হলো? আর আমি তো নিজেই ভয়তে রয়েছি। আচ্ছা, আপনি শুনতে থাকুন ডক্টর ব্যানার্জি। হ্যাঁ, ওনার প্রশ্নটা হচ্ছে কি উনি বাইরে বেরোন, ওনার কোমরবিডিটিস আছে, সেটা হ্যাঁ, আমাদের হাতেও সময় শেষ। হ্যাঁ, হ্যাঁ, ব্লাড প্রেশারটা যদি আপনি কন্ট্রোলে রাখেন তাহলে আপনার অসুবিধা নেই, কারণ ব্লাড প্রেশার যদি কন্ট্রোলে থাকে তাহলে ইট শুড নট কজ এনি প্রবলেম। বাট করোনা যদি আপনি বাইরে বেরোন, যেগুলো এতক্ষণ ধরে আমরা আলোচনা করেছি যে মাস্ক, সোশ্যাল ডিস্টেন্সিং, স্যানিটাইজেশন, সেটা আপনাকে করতে হবে। একেবারেই অনেক ধন্যবাদ জানাবো ডক্টর ব্যানার্জিকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরামর্শ দেওয়ার জন্য। তবে আবারও যেতে যেতে বলে রাখি, সতর্কতা আপনাদের, সতর্ক হবেন আপনি, আর সুস্থ হবে আপনার পরিবার আপনার সাথে। সুতরাং সতর্ক থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।